কল্পনা করুন একটা বিশাল জাহাজ একদম প্রশান্ত মহাসাগরের বুকে ভেসে বেড়াচ্ছে আর জাহাজের গায়ে বড় বড় করে লেখা আছে কোনো এক বিশ্ববিদ্যালয়ের নাম। হুম। বাইরে থেকে দেখলে তো মনে হবে খুবই সাধারণ একটা ব্যাপার। একদম তাই। জাহাজের ক্যাপ্টেন আর ক্রুরাও দাবি করছেন যে তারা অত্যন্ত নিরীহ একটা কাজ করছেন, মানে তারা নাকি জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণা করছেন আর সাগরের তলদেশের কাদা পরীক্ষা করছেন। হ্যাঁ, সাধারণ চোখে দেখলে তো যে কারোরও মনে হবে একদল বিজ্ঞানী হয়তো পৃথিবীর আবহাওয়া বাঁচানোর চেষ্টা করছেন, তাই না? রাইট। কিন্তু আজকের এই ডিপ ডাইভে আমরা যে ডেটাগুলো নিয়ে এসেছি, পর্দার পেছনের গল্পটা শুনলে যে কোনো হলিউড স্পাই থ্রিলারও হার মানবে। কারণ এই তথ্যাকথিত কাদা পরীক্ষার আড়ালে আসলে আগামী বিশ্বযুদ্ধের ব্লুপ্রিন্ট বা মানচিত্র তৈরি করা হচ্ছে। আর এই মানচিত্রগুলো কিন্তু কোনো সাধারণ রাস্তার ম্যাপ নয়। এগুলো হচ্ছে সমুদ্রের নিকষ কালো অন্ধকারের ম্যাপ। আজকের এই গভীর বিশ্লেষণের মিশন হল ঠিক এই জায়গাটিতেই আলো ফেলা। হুম। অত্যন্ত নীরবে একটি বিশাল অভিযান চলছে। বাপরে। হ্যাঁ, আর এর মূল লক্ষ্য একটাই, সাবমেরিন আধিপত্য। আগামী দিনের নৌযুদ্ধে তারাই ছড়ি ঘোরাবে যাদের কাছে সমুদ্রের তলদেশ সম্পর্কে সবচেয়ে নিখুঁত তথ্য থাকবে। আচ্ছা, বিষয়টির একটু গভীরে যাওয়া যাক। আমি চীনের ওশেন ইউনিভার্সিটির একটি নির্দিষ্ট গবেষণা জাহাজ, যার নাম ডংফাং হোং 3। তো এই জাহাজটার গতিবিধির কিছু ডেটা দেখছিলাম। এই ডেটাটা খুবই ইন্টারেস্টিং। তাই না? 2024 এবং 2025 সালে এই জাহাজটি অদ্ভুত কিছু রুট ধরে চলেছে। তারা তাইওয়ান, গোয়াও এবং মালাক্কা প্রণালীর মতো এলাকার কাছে, শ্রীলঙ্কা আর ইন্দোনেশিয়ার মাঝামাঝি জায়গায় বারবার যাতায়াত করেছে। হ্যাঁ, আর ঠিক এখানেই কিন্তু আসল খটকাটা লাগে। সেটাই তো। আমার প্রশ্ন হল, আবহাওয়া বা জলবায়ু গবেষণার জন্য কাউকে ঠিক গুয়ামের মতো একটা স্পর্শকাতর মার্কিন সামরিক ঘাঁটির চারপাশে এত ঘুরঘুর করতে হবে কেন? গুয়ামের কথায় আমি একটু পরে আসছি। তার আগে মালাক্কা প্রণালীর বিষয়টা একটু খেয়াল করুন। আচ্ছা। এই যে শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার মাঝখানে অবস্থিত সরু জলপথটি, এটা বিশ্ব বাণিজ্যের সবচেয়ে বড় ধমনীগুলোর একটি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যতই দাবি করুক তারা কেবল সামুদ্রিক জীববৈচিত্র্য বা কাদা খুঁজছে, এই নির্দিষ্ট জায়গাগুলো বেছে নেওয়ার পেছনে পরিষ্কার ভূ-রাজনৈতিক কারণ রয়েছে। বুঝতে পারছি। আমি বিষয়টা নিয়ে একটু অন্যভাবে ভাবছিলাম। ধরুন, আপনার বাড়ির সামনের লনে কেউ একজন সারা দিন এপাশ-ওপাশ করে হাঁটছে। আচ্ছা। তো আপনি তাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার। সে বলল, আমি শুধু আপনার লনের ঘাসের মান পরীক্ষা করছি। কিন্তু আপনি খুব ভালো করেই জানেন সে আসলে দেখছে আপনার বাড়ির সামনে কোথায় কোথায় মাইন পুঁতে রাখা যায়। একদম ঠিক। ঠিক এই অ্যানালজিটাই এখানে খাটছে। এই জাহাজগুলো যখন সমুদ্রে চলে, তখন তাদের মুভমেন্ট ট্র্যাক করে দেখা গেছে তারা একটি অদ্ভুত জিগজ্যাগ বা আঁকামাকা প্যাটার্ন তৈরি করে। সমান্তরালভাবে ঘোরে। হ্যাঁ, একটা নির্দিষ্ট এলাকায় ঘণ্টার পর ঘণ্টা সমান্তরালভাবে এপাশ-ওপাশ করতে থাকে। যারা ম্যাপ বা ডেটা নিয়ে কাজ করেন তারা খুব ভালো করেই জানেন যে এটা কোনো স্বাভাবিক যাত্রাপথ হতে পারে না। একদমই না। এই জিগজ্যাগ প্যাটার্নটা আসলে সমুদ্রের তলদেশের নিখুঁত 3D বা ত্রিমাত্রিক মানচিত্র তৈরির একটি অত্যন্ত সুনির্দিষ্ট পদ্ধতি। 3D মানচিত্র? পুরো তলদেশের স্ট্রাকচারটাই তারা তুলে আনছে? ঠিক তাই। আর নিউজিল্যান্ডের একটি প্রতিষ্ঠানের সহায়তায় বিগত 5 বছরে চীনের প্রায় 42টি গবেষণা জাহাজের গতিবিধি বিশ্লেষণ করা হয়েছে। ডেটাগুলো সত্যিই বেশ চমকে দেওয়ার মতো। 42টা জাহাজ! এটা তো বিশাল একটা ফ্লিট। হ্যাঁ, আর দেখা গেছে এর মধ্যে অন্তত 8টি জাহাজ সরাসরি এই জিগজ্যাগ ম্যাপ তৈরির কাজটাই করেছে। আর আরও 10টি জাহাজে মানচিত্র তৈরির একেবারে অত্যাধুনিক সরঞ্জাম মজুদ ছিল। ও আচ্ছা। এত বড় বিশাল আয়োজন কেবল খনিজ সম্পদ বা কাঁদা খোঁজার জন্য তো হতে পারে না। তার কেউ লনে মাইন পুচ্ছে কিনা সেটা বোঝার আগেই তারা এতগুলো জাহাজ নামিয়ে দিয়েছে? স্কেলটা তো রীতিমতো অবিশ্বাস্য। কিন্তু এখানে একটা ব্যাপার আমার মাথায় কিছুতেই ঢুকছে না। কোন ব্যাপারটা? এই যে ওশেন ইউনিভার্সিটির মতো বেসামরিক প্রতিষ্ঠানগুলো জাহাজ পাঠাচ্ছে, এদের ডেটা তো একাডেমিক গবেষণার কাজে লাগার কথা, তাই না? এগুলো সরাসরি সামরিক বাহিনীর কাছে যাচ্ছে কিভাবে? এই প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিসির ভেতরে, আচ্ছা। যাকে বলা হয় সিভিল মিলিটারি ফিউশন বা বেসামরিক সামরিক সংমিশ্রণ।
পশ্চিমা দেশগুলোতে সাধারণত বিশ্ববিদ্যালয় বা বেসামরিক গবেষণার একটা পরিষ্কার সীমানা থাকে, যা সামরিক খাত থেকে সম্পূর্ণ আলাদা। সেটাই তো স্বাভাবিক। কিন্তু চীনের এই নীতির মূল কথা হল বেসামরিক গবেষণা এবং সামরিক প্রযুক্তিকে একেবারে এক সুতোয় গেঁথে ফেলা। মানে কোনো দেয়াল নেই মাঝখানে। একদমই না। অর্থাৎ ওশান ইউনিভার্সিটির কোনো গবেষক যখন সাগরের গভীরতার ডেটা নিচ্ছেন, সেই একই ডেটা কোনো রকম আমলাতান্ত্রিক বাধা ছাড়াই সরাসরি চীনা নৌবাহিনীর সাবমারিন কমান্ডারের স্ক্রিনেও চলে যাচ্ছে। বাপরে, সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এখানে আমাদের সোর্সে দেখলাম 2014 সালে এই ওশান ইউনিভার্সিটিরই একজন শীর্ষ বিজ্ঞানী উ লিক্সিন একটি প্রজেক্টের প্রস্তাব দেন। হ্যাঁ, স্বচ্ছ মহাসাগর বা ট্রান্সপ্যারেন্ট ওশান প্রজেক্ট। রাইট, ট্রান্সপ্যারেন্ট। আর এই ধারণার উপর ভিত্তি করে শ্যানডং প্রদেশ থেকে রাতারাতি $8.5 কোটি তহবিল ঢালা হয় এই প্রজেক্টে। $8.5 কোটি শুধু একটা গবেষণার জন্য? সেটাই। তাদের প্রধান কাজ হল পানির নিচের পাহাড়, পর্বত, স্রোত, তাপমাত্রা আর লবণাক্ততার নিখুঁত তথ্য সংগ্রহ করা। কিন্তু এখানে আমার একটা বড় সড় খটকা আছে। কি ধরনের খটকা? মানে আমরা সাধারণ বুদ্ধিতে বুঝি যে একটা সাবমেরিন যখন পানির নিচে চলে তখন তার ম্যাপ দরকার, সামনে কোনো আন্ডার ওয়াটার পাহাড় বা গভীর খাদ আছে কিনা সেটা এড়িয়ে চলার জন্য ম্যাপ লাগবে। এটাই তো স্বাভাবিক, তাই না? অবশ্যই। কিন্তু পানির তাপমাত্রা বা লবণাক্ততা জেনে একটা সাবমেরিনের কী লাভ? পানি তো পানি। 10,000 ফুট নিচে পানির তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বেশি বা কম হলে একটা পরমাণু চালিত সাবমেরিনের কী বা এসে যায়? এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হল পদার্থবিজ্ঞান। আরও নির্দিষ্ট করে বললে অ্যাকাউস্টিক্স বা শব্দ তরঙ্গের খেলা। শব্দ তরঙ্গ? হ্যাঁ, সাবমেরিন তো আর গাড়ির মতো হেডলাইট জেলে চোখের দৃষ্টিতে চলতে পারে না। সাগরের ওই নিখোশ কালো অন্ধকারে এটি চলে সোনার বা শব্দ তরঙ্গের উপর নির্ভর করে। এটা শুনেছি। এখন আমরা যেমন আয়নায় আলোর প্রতিফলন দেখি বা লেন্সের ভেতর দিয়ে আলোকে বেঁকে যেতে দেখি, পানির নিচে শব্দের ক্ষেত্র ঠিক তেমনটাই ঘটে। মানে পানির নিচে শব্দ সোজা পথে চলে না? সব সময় নয়। পানির তাপমাত্রা, লবণাক্ততা এবং চাপের পরিবর্তনের উপর ভিত্তি করে সমুদ্রের নিচে পানির বিভিন্ন ঘনত্বের স্তর তৈরি হয়। একে বলে থার্মোক্লাইন। থার্মোক্লাইন, আচ্ছা। যখন সোনার থেকে একটা শব্দ তরঙ্গ বের হয়, তখন এই ভিন্ন ভিন্ন ঘনত্বের স্তরে বাধা পেয়ে শব্দ তরঙ্গ দিক পরিবর্তন করে, যাকে বিজ্ঞানের ভাষায় বলে রিফ্র্যাকশন বা প্রতিসরণ। আচ্ছা, মানে শব্দটা বেঁকে যায়। শুধু বেঁকেই যায় না, কখনো কখনো দেখা যায় একটা নির্দিষ্ট তাপমাত্রার স্তরে গিয়ে শব্দ তরঙ্গ পুরোপুরি বাউন্স করে ফিরে আসে, যেন ওটা একটা আয়না। ও আচ্ছা, তার মানে ওই শব্দের আয়নার নিচে যদি কোনো সাবমেরিন লুকিয়ে থাকে তবে ওপর থেকে সোনার দিয়ে খুঁজলেও তাকে আর পাওয়া যাবে না। এই তো, একদম ঠিক ধরে ফেলেছেন। এটাকে বলা হয় অ্যাকুস্টিক শ্যাডো জোন বা শব্দের ছায়া অঞ্চল। ওয়াও! আপনি যদি পুরো মহাসাগরের তাপমাত্রা আর লবণাক্ততার একেবারে নিখুঁত ম্যাপ তৈরি করে ফেলতে পারেন, তবে আপনি জানবেন সমুদ্রের ঠিক কোন পকেটে লুকিয়ে থাকলে শত্রুর সোনার আপনাকে ছুঁতে পারবে না। এইটা তো রীতিমতো গেম চেঞ্জার। আবার উল্টোটাও সত্যি। শত্রুর সাবমারিন থেকে আসা সামান্য ইঞ্জিন নয়েজ কিভাবে ওই স্তরগুলোতে ধাক্কা খেয়ে আপনার কাছে পৌঁছাবে তা হিসাব করে আপনি বহু দূর থেকেই শত্রুর অবস্থান নিখুঁতভাবে বের করে ফেলতে পারবেন। মানে সমুদ্রের তলদেশ এখন আর শুধু মাটি বা পাথরের ম্যাপ নয়, বরং এটি একটি সম্পূর্ণ অ্যাকুস্টিক বা শব্দ তরঙ্গের ম্যাপ। কোথায় লুকোতে হবে আর কোথা থেকে শুনতে হবে তার একটা চিটকোড বা গাইডবুক তৈরি করা হচ্ছে বলতে পারেন। অস্ট্রেলিয়ার সাবমারিন বাহিনীর সাবেক প্রধান পিটার স্কট কিন্তু ঠিক এই কথাটাই বলেছেন। একজন দক্ষ সাবমারিন চালকের জন্য তাপমাত্রা আর লবণাক্ততার এই তথ্যগুলো যুদ্ধক্ষেত্রের প্রস্তুতিতে একেবারে অমূল্য সম্পদ। আর ঠিক এই জায়গাটিতেই যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আধিপত্য সবচেয়ে বড় ধাক্কা খাচ্ছে। কারণ স্নায়ুযুদ্ধের সময় থেকে শুরু করে কয়েক দশক ধরে সমুদ্রের নিচের যুদ্ধক্ষেত্র সম্পর্কে মার্কিন নৌবাহিনীর একটা একচেটিয়া জ্ঞান বা শ্রেষ্ঠত্ব ছিল। তারা জানত কোথায় লুকোতে হবে। রাইট। ইউএস নেভাল ওয়ার কলেজের বিশেষজ্ঞ রেইন মার্টিনসনের একটি উদ্ধৃতি এখানে খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে আমার কাছে। উনি কি বলেছেন? তিনি স্পষ্টভাবে সতর্ক করেছেন যে আমেরিকার এই যে দীর্ঘদিনের একচেটিয়া আধিপত্য, চীনের এই তৎপরতা তাকে সরাসরি হুমকির মুখে ফেলে দিচ্ছে।
আগে শুধু আমেরিকা জানত মহাসাগরের ওই অন্ধকার গলিগুলোর পথঘাট, কিন্তু এখন চীনও সেই গোপন জায়গাগুলো চিনে ফেলছে। আর শুধু চিনে ফেলছে না, তারা হয়তো আমেরিকার চেয়ে অনেক বেশি আপডেট ডেটা নিয়ে বসে আছে। তাহলে এই পুরো বিষয়টার আসল অর্থ কি দাঁড়াচ্ছে? আমরা পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণে এটিকে প্রায়শই চীনের আগ্রাসন হিসেবে দেখি। এই যে প্রশান্ত মহাসাগরে এত এত জাহাজ পাঠানো, সবকিছুর ম্যাপ তৈরি করা, এটাকে বিশ্বজয়ের একটা মাস্টার প্ল্যান হিসেবে দেখানো হয় সব সময়। হ্যাঁ, সাধারণত ন্যারেটিভটা ওরকমই থাকে। কিন্তু আমি যখন অস্ট্রেলিয়ার সাবেক নৌ কর্মকর্তা পিটার লিভির বক্তব্যটা পড়ছিলাম, তখন আমাকে পুরো বিষয়টা একটু অন্যভাবে ভাবতে বাধ্য করল। পিটার লিভি কিন্তু খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট তুলেছেন এখানে। হ্যাঁ, তিনি বিষয়টাকে আগ্রাসনের বদলে দেখছেন অবরুদ্ধ হওয়ার ভয় হিসেবে। ঠিক তাই। লিভি বলছেন চীন আসলে এই বেষ্টনীর ভেতর আটকে পড়ার ভয়ে তটস্থ। কিন্তু আমার প্রশ্ন হল, তারা ভয় পাবে কেন? দক্ষিণ চীন সাগরে তারা রীতিমতো কৃত্রিম দ্বীপ বানিয়ে সামরিক ঘাঁটি তৈরি করছে। এটা কি শুধু ভয় বলে তো চালিয়ে দেওয়া যায় না, তাই না? এটা তো স্পষ্টতই পেশিশক্তি প্রদর্শন। দেখুন, যদি আমরা ভূ-রাজনৈতিক মানচিত্রের দিকে তাকাই, তাহলে এই আগ্রাসন বনাম আত্মরক্ষার সূক্ষ্ম পার্থক্যটি একটু বুঝতে পারব। একটু চোখ বন্ধ করে ম্যাপটা কল্পনা করার চেষ্টা করুন। আচ্ছা, করছি। একটা ধারণা আছে যাকে বলা হয় ফার্স্ট আইল্যান্ড চেন বা প্রথম দ্বীপ শৃঙ্খল। এটি জাপান থেকে শুরু হয়ে তাইওয়ান হয়ে একেবারে বোর্নিও পর্যন্ত বিস্তৃত। ম্যাপে দেখেছি এটা। চীনের জন্য প্রশান্ত মহাসাগরে ঢোকার মূল পথগুলোতে এই দ্বীপগুলোর অবস্থান, এবং এই দ্বীপগুলোতে বায়ের আশেপাশে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের অত্যন্ত শক্ত সামরিক উপস্থিতি রয়েছে। হ্যাঁ, আমাদের হাতে থাকা রিপোর্টেও আমরা দেখেছি যে গুয়াম, হাওয়াই, ওয়েক দ্বীপ থেকে শুরু করে পাপুয়া নিউ গিনির কাছে এবং অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপের আশেপাশেও এই চীনা জাহাজগুলোর কড়া নজরদারি চলছে। দূর থেকে দেখলে মনে হয় চারদিকে যেন একটি অদৃশ্য দেয়াল তৈরি হয়ে আছে চীনের চারপাশে। আর চীন ঠিক এই দেয়ালটাকেই ভয় পায় আসলে। তারা মনে করে যদি কখনো তাইওয়ান নিয়ে বা অন্য কোনো কারণে যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ বা সংঘাত শুরু হয়, তবে যুক্তরাষ্ট্র চাইলেই এই ফার্স্ট আইল্যান্ড চেইন ব্যবহার করে চীনকে সাগরের ভেতরেই অবরুদ্ধ করে ফেলতে পারে। যাকে বলে চোক পয়েন্ট, তাই না? একদম তাই। সামরিক পরিভাষায় যাকে বলে চোক পয়েন্ট বা টুটি চেপে ধরার জায়গা। আর শুধু প্রশান্ত মহাসাগর নয়, ভারত মহাসাগরের দিকে তাকালেও কিন্তু একই চিত্র দেখা যায়। ভারত মহাসাগরের ওই 90 ইস্ট রিজের কথা বলছেন তো? হ্যাঁ, পানির নিচে থাকা এই বিশাল পর্বতমালা এবং ভারত ও শ্রীলঙ্কাকে ঘিরে থাকা এলাকার দিকে চীনের এত নজর দেওয়ার একটা বিশাল কারণ আছে। কারণ এই পথেই মালাক্কা প্রণালীর প্রবেশদ্বার। রাইট। যারা শুনছেন তাদের হয়তো মনে হতে পারে যে সাগরের তলায় সাবমেরিন নিয়ে কে কাকে ভয় পাচ্ছে, তাতে আমাদের কি আসে যায়। হ্যাঁ, মনে হতেই পারে। কিন্তু এই মালাক্কা প্রণালী দিয়ে যদি মাত্র 1 সপ্তাহ জাহাজ চলাচল বন্ধ থাকে, তবে বিশ্ব অর্থনীতিতে রীতিমতো ধস নামবে। চীনের অর্থনীতি এবং জ্বালানি তেল আমদানি সিংহভাগই আসে এই পথ দিয়ে। আমি বিষয়টা মেলাতে পারছি এখন। মালাক্কা প্রণালীতে যদি কোনো বাধা আসে, তবে চীনের ম্যানুফ্যাকচারিং হাবগুলো জ্বালানির অভাবে একেবারে বন্ধ হয়ে যাবে। শুধু থমকে যাবে না, চীনের পুরো সাপ্লাই চেন ধসে পড়বে। আর ঠিক এ কারণেই তারা ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের প্রতিটি ইঞ্চি এভাবে চষে বেড়াচ্ছে। তারা চাইছে যে যদি কখনো আমেরিকা বা মিত্রশক্তিরা তাদের এই রুটগুলোকে অবরুদ্ধ করার চেষ্টা করে, তবে চীনের সাবমেরিনগুলো যেন সমুদ্রের তলদেশে নিখুঁত ভৌগোলিক ও অ্যাকুস্টিক গঠন ব্যবহার করে সেই বাধা ভেঙে খুব দ্রুত এবং নীরবে বেরিয়ে যেতে পারে। মানে এই রুটগুলো সুরক্ষিত রাখা তাদের অস্তিত্বের জন্যই জরুরি। একদম। বিষয়টা সত্যি অনেক জটিল। একদিকে কৌশলগত বিস্তার আর অন্যদিকে নিজেদের লাইফলাইন রক্ষার মরিয়া চেষ্টা। কিন্তু এত বড় একটা ম্যাপ তৈরির কাজ হচ্ছে, আর অন্যান্য পরাশক্তিগুলো, বিশেষ করে আমেরিকা, তারা কি বসে বসে দেখছে? বসে থাকার তো কোনো সুযোগই নেই আসলে। আমাদের সোর্সে ইউএস নেভাল ইন্টেলিজেন্সের প্রধান রিয়ার অ্যাডমিরাল মাইক ব্রুকসের একটা কথা আছে। তিনি কিন্তু এই তৎপরতাকে যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত বড় উদ্বেগের কারণ হিসাবে উল্লেখ করেছেন। হ্যাঁ, আর এখানে সাগরের তলদেশে কিন্তু অলরেডি একটি নতুন এবং সাইলেন্ট কোল্ড ওয়ার বা নীরব স্নায়ুযুদ্ধের আবহ তৈরি হয়ে গেছে। নীরব স্নায়ুযুদ্ধ, দারুণ বলেছেন। মাইক ব্রুকস স্পষ্ট করেই বলেছেন যে চীনের এই বিশাল পরিধির তথ্য সংগ্রহ তাদের সাবমেরিনগুলোকে শুধু যে নিরাপদে চলাচল করতে সাহায্য করবে তা নয়, এর মাধ্যমে তারা প্রয়োজন মতো নিজেদের সেন্সর এবং মারাত্মক অস্ত্রশস্ত্র নিখুঁত জায়গায় মোতায়েন করতে পারবে।
আর এর ব্যবস্থা হিসাবে যুক্তরাষ্ট্রও কিন্তু হাত গুটিয়ে বসে নেই। তারাও সাগরের তলদেশের মানচিত্র তৈরিতে নতুন করে জোর দিয়েছে এবং তাদের সাবমেরিন ফোর্সকে আরও আপডেট করছে প্রতিনিয়ত। কিন্তু এখানে আমরা একটি খুব চমকপ্রদ দ্বৈত নীতির খেলাও দেখতে পাচ্ছি। সেটা কেমন? রিপোর্ট অনুযায়ী আমেরিকা এই মানচিত্র তৈরির কাজে তাদের সামরিক জাহাজ ব্যবহার করে, এটা ঠিক, কিন্তু তারা খুব সতর্কতার সাথে তাদের AIS বা অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম, মানে সোজা কথায় ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখে চলে। যাতে কেউ তাদের অবস্থান জানতে না পারে। হ্যাঁ, আবার অন্যদিকে চীনের ওই তথাকথিত নিরীহ বেসামরিক গবেষণা জাহাজগুলো যখন গভীর সমুদ্রে কোনো স্পর্শকাতর জায়গায় যায়, তখন তারাও মাঝে মাঝে রহস্যজনকভাবে নিজেদের ট্র্যাকিং সিস্টেম অফ করে দেয়। মানে একেবারে চোর পুলিশ খেলা চলছে। সেটাই তো, এর মানে দাঁড়াচ্ছে আমেরিকাও ট্র্যাকার অফ রাখছে, চীনও ট্র্যাকার অফ রাখছে। আমরা স্যাটেলাইট বা মেরিন ট্রাফিক ওয়েবসাইটে বসে যে ডেটাগুলো দেখছি বা বিশ্লেষণ করছি, সেটা তো স্রেফ হিমশৈলের চূড়া মাত্র। একদম ঠিক বলেছেন। বাস্তবের এই গুপ্তচর বৃত্তি এবং ম্যাপ তৈরির মিশন হয়তো আমরা যা ধারণা করছি তার চেয়ে বহুগুণ বড় এবং বিস্তৃত। সিঙ্গাপুরের সামুদ্রিক নিরাপত্তা বিশেষজ্ঞ কলিন কো খুব দারুণ একটি পর্যবেক্ষণ দিয়েছেন এই প্রসঙ্গে। আচ্ছা, কি বলেছেন তিনি? তিনি বলছেন, এই যে বিশাল একটা ডেটাবেস তৈরি হচ্ছে, এটা চীনকে একটি অভাবনীয় আত্মবিশ্বাস দিচ্ছে। শান্তি হোক বা যুদ্ধ, যে কোনো পরিস্থিতিতেই গভীর সমুদ্রে প্রভাব বিস্তারের জন্য কোথায় কি আছে সেই সম্পর্কে চীন এখন একেবারে স্পষ্ট ধারণা রাখে। অন্ধকারে আর হাতড়ে বেড়াতে হচ্ছে না। ঠিক তাই। এই ডেটাগুলো তাদের সাবমেরিন ক্যাপ্টেনদের অন্ধের মতো হাতড়ে বেড়ানোর হাত থেকে পুরোপুরি মুক্তি দিয়েছে। এবং এই আত্মবিশ্বাসের চরম প্রতিফলন আমরা চীনা গবেষকদের কথাতেও দেখতে পাই। ভারত ও প্রশান্ত মহাসাগরের সেন্সর নেটওয়ার্ক তদারককারী গবেষক জো চুন প্রকাশ্যেই অঙ্গীকার করেছেন যে তাদের এই উন্নত বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অর্জনগুলোকে শীঘ্রই সমুদ্রের বুকে নতুন ধরনের যুদ্ধ সক্ষমতায় রূপান্তর করা হবে। মানে বিষয়টা তো এখন আর কোনো লুকোচুরির পর্যায়েও নেই। একদমই না, এটা তো একটা ওপেন ডিক্লারেশন বলা যায়। আসলেই তাই। আর দক্ষিণ চীন সাগর এবং প্রশান্ত মহাসাগরে এই স্বচ্ছ মহাসাগর প্রকল্পের অভাবনীয় সাফল্যের পর তারা কিন্তু এখন আরও উত্তরে নজর দিচ্ছে। উত্তর মেরুর দিকে। হ্যাঁ, আর্কটিক বা উত্তর মেরুর বরফের নিচেও তারা প্রভাব বিস্তার করতে চায় এবং 2030 সালের মধ্যে সেখানেও তারা এই সেন্সর ও ডেটাবেস শক্তিশালী করার লক্ষ্য নির্ধারণ করেছে। কারণ বরফ গলার সাথে সাথে আর্কটিক হয়ে উঠছে আগামী দিনের নতুন বাণিজ্যিক এবং সামরিক ফ্রন্টলাইন, তাই তো? ঠিক ধরেছেন। পুরো আলোচনাটা শোনার পর মনে হচ্ছে মহাসাগর নিয়ে আমাদের এতদিনের রোমান্টিক বা সাধারণ চিন্তাভাবনাগুলো একেবারে বদলে যাওয়া উচিত। আমরা দেখলাম যে হাজার হাজার ফুট গভীরের যে অন্ধকার মহাসাগরকে আমরা একসময় দুর্ভেদ্য মনে করতাম, তা এখন উন্নত সেন্সর, 3D ম্যাপার, অ্যাকুস্টিক মডেলিং আর বিশাল ডেটার মাধ্যমে ক্রমশ স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট হয়ে উঠছে। জন্য এই বিষয়টা বোঝা খুব জরুরি যে এই ভূরাজনৈতিক দাবার বোর্ডের চালগুলো আপাতদৃষ্টিতে আমাদের থেকে হাজার হাজার মাইল দূরের মনে হতে পারে। হ্যাঁ, আমাদের মনে হতেই পারে যে প্রশান্ত মহাসাগরের নিচে একটা আমেরিকান আর একটা চাইনিজ সাবমেরিন লুকোচুরি খেলছে, তাতে আমাদের কি আসে যায়। কিন্তু বাস্তব হল মালাক্কা প্রণালীর মতো রুটের নিরাপত্তা এবং সেখানে পরাশক্তিগুলোর পেশি শক্তির প্রদর্শনের এই সমীকরণ কিন্তু পুরো বিশ্বের অর্থনীতিকেই নিয়ন্ত্রণ করে। জ্বালানি তেলের দাম থেকে শুরু করে আমাদের বাড়ির পাশের সুপার শপের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সাপ্লাই চেইন সবকিছুই এই সমুদ্রপথের নিরাপত্তার উপর ঝুলে আছে। একদম। এই নীরব লড়াই কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি সরাসরি আমাদের অর্থনীতি এবং ভবিষ্যৎ নির্ধারণ করছে। তবে আজকের এই ডিপ ডাইভ শেষ করার আগে একটি খুব উস্কানিমূলক চিন্তা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, এই যে আমরা এতক্ষণ ট্রান্সপারেন্ট ওশন বা স্বচ্ছ মহাসাগরের কথা বললাম, এর তো একটা ভয়াবহ দিকও আছে। কোন দিকটার কথা ভাবছেন আপনি? ভেবে দেখুন তো, একটি সাবমারিন বা ডুবোজাহাজের অস্তিত্বের সবচেয়ে বড় ভিত্তি, এর সবচেয়ে বড় শক্তি হল এর অদৃশ্য থাকার ক্ষমতা। সাগরের অতলে লুকিয়ে থেকে রাডার বা স্যাটেলাইটকে ফাঁকি দিয়ে আচমকা আঘাত হানার সক্ষমতাই তো একে এত ভয়ঙ্কর একটি অস্ত্রে পরিণত করেছে, তাই না? অবশ্যই। স্টেলথ বা লুকিয়ে থাকাই এর মূল শক্তি। কিন্তু দুই পরাশক্তি যদি ক্রমাগত ডেটা সংগ্রহ করে পুরো মহাসাগরের প্রতিটি ইঞ্চি নিখুঁত মানচিত্র তৈরি করে ফেলে,
প্রতিটি পানির স্তরের অ্যাকুস্টিক সিগনেচার জেনে যায় এবং হাজার হাজার সেন্সরে যদি পুরো সাগর ছেয়ে যায়, তবে কি সাবমারিনের এই লুকিয়ে থাকার কনসেপ্টটাই চিরতরে হারিয়ে যাবে? বাপরে, অত্যন্ত প্রাসঙ্গিক এবং গভীর একটি প্রশ্ন তুলেছেন। প্রযুক্তি যদি অন্ধকারকেই দূর করে দেয়, তবে অন্ধকারের প্রাণীরা কোথায় লুকোবে? সেটাই তো। ভবিষ্যতের নৌযুদ্ধ কি তাহলে দাবার বোর্ডের মতো সম্পূর্ণ প্রকাশ্যে খেলা হবে, যেখানে লুকোনোর আর কোনো জায়গাই অবশিষ্ট থাকবে না? মহাসাগরের তলদেশ যখন পুরোপুরি কাচের মতো স্বচ্ছ হয়ে যাবে, তখন কি নৌযুদ্ধের পুরো সমীকরণটাই নতুন করে লিখতে হবে? এই প্রশ্নটি আজ সবার জন্য রেখে গেলাম। ভাবুন আর খুঁজুন এর উত্তর।